আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুসলে উদ্দিন আহমেদ। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম মুসলে ভাই। জি, আপনাকেও সালাম, এবং আপনার মাধ্যমে ২১শে টেলিভিশনের দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। জি, প্রথমেই একটু নেতিবাচক খবর দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন ২০০৪, ৬ এবং ২০১২ সালের পরে ২০২৫ সালে সামগ্রিক ব্যাংকিং খাতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১,৩৬,০০০ কোটি টাকা। ২০১২ সালে ছিল হলমার্ক কেলেঙ্কারি। এক্ষেত্রে পুরো ব্যাংকিং খাতে এত বড় লোকসান ১,৩৬,০০০ কোটি টাকা, এটি ব্যাংকিং খাতের ভঙ্গুর অবস্থাকে প্রমাণ করছে, নাকি আসলে ব্যাংকিং খাতে নতুন কোনো ধরনের অপরচুনিটিও তৈরি হচ্ছে? প্রথমেই আমরা একটু পিছনে ব্যাকড্রপে যেতে হবে, যে কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের এন্টায়ার ব্যাংকিং সেক্টরের একটা চিত্র আমাদের সামনে এসছে, এবং সেখান থেকে পরবর্তীতে অনেকগুলো ধাপের ভিতরে একটা হয়েছে, একটা ফরেন্সিক অডিট করা হয়েছে অনেকগুলি ব্যাংকের মাধ্যমে, একটা বিদেশি অডিট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানির মাধ্যমে, এবং সেখান থেকে বের হয়ে গেছে আস্তে আস্তে বের হয়েছে যে তাদের যে বিগত বছরের যে চিত্র দেখানো হয়েছিল অ্যাকচুয়ালি সেটার থেকে অনেকখানি রিভার্স চিত্র ধরা পড়েছে, এবং সেটা ওভার দ্য টাইম, আমি বলছি আই এম টকিং অ্যাবাউট দি ইয়ার অফ 2024, এরপর 25-এ আবার অডিট হয়েছে, এবং নাও দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ ভেরি মাচ ইজ ভেরি হার্ড লাইন, দে ডোন্ট ওয়ান্ট টু টলারেট এনি আপনার মিস ইনফরমেশন অ্যান্ড সামথিং লাইক দ্যাট। তারই পরিপ্রেক্ষিতে এখন একটা মোটামুটি একটা ফিগার, আপনি যেটা বলছেন যে এই ফিগারে এসছে, আমার কাছে মনে হয় যেটা ফিগার আরো কিছু বাকি আছে, হয়তো আরো ২-১ বছর রিয়েল ফিগারটা আসতে আরো সময় লাগবে। জি, তবে অবশ্য আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা যদি কোনো রোগকে ধরতে পারি, দেন উই ক্যান গিভ দ্য প্রপার ট্রিটমেন্ট। তো আপনার অপরচুনিটি বা ইয়ের ভিতরে হচ্ছে যে আমরা এখন রোগকে ডিটারমিন করতে পেরেছি যে অ্যাকচুয়ালি অসুখের ডেপথটা কতখানি। এখন এইটা হওয়ার পরে সেন্ট্রাল ব্যাংক কিন্তু অনেকগুলো কাজ করেছে, আপনারা দেখেছেন যে ২২টা ব্যাংকের এমডি কে চেঞ্জ করেছে, অনেকগুলি ব্যাংকের বোর্ড চেঞ্জ করেছে, আপনার আরবিএস সিস্টেম নিয়ে এসছে, আইএফআরএস 9 নিয়ে এসছে। তো এখন অ্যাকাউন্টেবিলিটি থ্রু আউট দ্য ইয়ার তার আমাদের এখন সুপারভাইজ হবে, ইয়ে হবে, আপনার ইনফরমেশন শেয়ার করতে হবে। তো এই সমস্ত জিনিসের মাধ্যমে আমাদের যে ট্রিটমেন্ট গুলো দেওয়া হচ্ছে, এবং ফাইনালি আরো আমার কাছে মনে হচ্ছে সামথিং ইন দ্য পাইপলাইন অলসো, যে আরো কিছু ট্রিটমেন্ট বাকি আছে। এইটার মাধ্যমে আমাদের যে জিনিসটা হবে, আপনারা জানেন যে আরো যে 5টা ব্যাংক মার্জ হয়ে একটা ব্যাংক হয়েছে, ক্যাপিটাল রিক্যাপিটালাইজ করার চিন্তা করা হচ্ছে। আপনার রিসেন্ট একটা সার্কুলার হয়েছে যে নেক্সট ইয়ার থেকে আমাদের আর কোনো ক্যাশ ডিভিডেন্ড নেওয়া যাবে না, সমস্ত ডিভিডেন্ডকে আবার আমাদেরকে ব্যাংকের ভিতরেই আপনার রাখতে হবে। তো এই অনেকগুলি জিনিস কিন্তু আমাদের এসছে, এবং আমরা দেখছি যে ইফ ইট ইজ প্রপারলি ইমপ্লিমেন্টেড, এবং এইটার রিকারেন্স যদি না হয়, এই গভর্নেন্স যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আমাদের যদি লিগাল সিস্টেম, যে ব্যাংকের যে আপনার ব্যাংক ইজ অলসো ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য লিগাল সিস্টেম অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এগুলো যদি আমাদের নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে আনতে পারি, ইট ইজ পসিবল। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে ব্যাংক ডিফল্টের আছে, এবং সেক্ষেত্রে ঘুরে দাঁড়ানোরও অনেক সাকসেস স্টোরি আছে। জি, বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টের যে প্রতিবেদনটি, সেখানে উঠে এসছে যে ব্যাংক তো মূলত আমানতকারীদের আমানত দিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। এক্ষেত্রে ব্যাংক যে ঋণ দেয়, যদি ধরে নেই ১০০ টাকা ঋণ দেয়, এর মধ্যে ৫৯ টাকারই কোনো আয় নেই, অর্থাৎ এই ৫৯ টাকা ডিস্ট্রেসড লোন। 60% যদি ডিস্ট্রেসড লোন হয়ে থাকে, সেক্ষেত্রে এই 60%কে কীভাবে ক্লিন করা যায়? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, এই 60%-এর মধ্যে অনেকে তো টাকা নিয়ে দেশের বাহিরে চলে গিয়েছে, আইনি জটিলতা রয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক অ্যাড্রেস করবে কিভাবে? আপনি একজন ব্যাংকার হিসেবে যদি পরামর্শ দিতেন। ওকে, ফার্স্ট হচ্ছে আপনার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আসি
যে আজকে বাংলাদেশ ব্যাংক একটা ক্লারিফিকেশন দিয়েছে যে অ্যাবাউট দ্য 60% সেখানে বাংলাদেশ ব্যাংক বলছে যে 60% ভিতরে তিনটা ক্যালকুলেশন আনা হয়েছে, একটা হচ্ছে এনপিএল, একটা হচ্ছে রিশিডিউলমেন্ট, আর একটা হচ্ছে রাইট অফ। এই তিনটা যোগ করে হয়েছে আপনার ডিস্ট্রেস অ্যাসেট, এবং ডিস্ট্রেস অ্যাসেট সেটার পরিমাণ হচ্ছে আপনি যেটা বলছেন 59.something%, 60%, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে শুধুমাত্র যেটা এনপিএল বলি সেটা হচ্ছে 30%। তো আমরা কিন্তু রিশিডিউলমেন্ট অ্যাকাউন্ট ডাজ নট মিন যে এটা কিন্তু একেবারে একদম শেষ হয়ে গেছে। আমরা কিন্তু রিশিডিউলমেন্ট অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমরা উই আর টেকিং দ্য আপনার ইন্টারেস্ট ইনটু আওয়ার অ্যাকাউন্ট। তারা কিন্তু রিশিডিউলমেন্টের একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু আবার তারা দে ক্যান বাউন্স ব্যাক, তারা রেগুলারাইজ হতে পারে। সুতরাং এই 60% ফিগারটা একটু আমার মনে হয় যে ইট ইজ এ কারেক্টেড ফিগার, একটু কারেক্টেড ফিগার দরকার আছে, সো দ্যাট দ্য রাইট মেসেজ টু শুড গো টু দিস ইয়ে। এবং আরেকটা দেখেন রাইট অফটা ধরা হয়েছে, রাইট অফের এগেইনস্টে কিন্তু ফুললি প্রভিশন ব্যাক করা আছে, এবং যে কোনো ব্যাংকের জন্য রাইট অফের যেহেতু এটা যদি আদায় নাও হয় তার এগেইনস্টে কিন্তু আমার কাছে কিন্তু 100% প্রভিশন করা আছে। সো অনলি দ্য পয়েন্ট ইজ দ্যাট যে বাংলাদেশ ব্যাংক যেটা আইডেন্টিফাই করেছে যে 30%, দ্যাট ইজ দ্য টোটালি ক্লাসিফাইড অ্যাসেট। এবং ডিস্ট্রেস অ্যাসেটের ডেফিনেশনটা কি? ডিস্ট্রেস অ্যাসেটের ডেফিনেশন হচ্ছে ওই অ্যাসেটগুলি যেখান থেকে আমি কোনো ইনকাম জেনারেট করতে পারি না, আমি কোনো ধরনের ইনকাম আমার কাছে আসে না, তাহলে দ্যাট ইজ দ্য রাইট ফিগার ইন আওয়ার কান্ট্রি কনটেক্সট, দ্যাট ইজ দ্য 30%, যেটা যেখান থেকে আমরা কোনো ধরনের কোনো ইয়ে পাই না। জি, এই 30%টাকে রিলেট করে আপনি দ্বিতীয় উত্তরটা দেন। কারেক্ট। এখন এই 30% এর ভিতর 30% ইজ নট অলসো লেস, ইটস এ হিউজ অ্যামাউন্ট। এটা তো আপনার দ্বিতীয় কোশ্চেনের উত্তর হচ্ছে যে এদের ভিতরে অনেকেই টাকা পয়সা নিয়ে বাইরে চলে গেছে এবং তারা সাইফেন করেছে এক্সেট্রা এক্সেট্রা। আমি এখানে বলতে চাই যে যারা টাকা পয়সা নিয়ে গেছে তারা তো ফিজিক্যাল বডি নিয়ে গেছে, তারা তো আমার টাকা দেশের বাইরে নিয়ে যায় নাই, বা তাদের যে বাংলাদেশে যে অ্যাসেট আছে সেগুলো তো নিয়ে যায় সম্পত্তি রয়েছে। কারেক্ট। সুতরাং আমরা যেটুকু তাদের আছে সেটুকু যদি আমরা ইনক্যাশ করে আমরা মার্কেটকে একটা সিগন্যাল দিতে পারি যে যে যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন সে এই ধরনের কাজ আর যাতে ভবিষ্যতে না হয়, এখান থেকে সে রেহাই পাবে না। তো উই শুড গিভ দ্য সিগন্যাল টু দ্য মার্কেট। এই সিগন্যালের প্রতিবন্ধকতা কি? এই সিগন্যালে এনক্যাশমেন্ট আমরা 2000 আগস্ট থেকে শুনতে পাচ্ছি যে আসলে অনেকে বলেও থাকে এটা অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলাদেশে যে আইনি প্রক্রিয়া রয়েছে। এক্ষেত্রে সিগন্যাল দেওয়ার জন্য, এনক্যাশমেন্ট করার জন্য বাংলাদেশ ব্যাংককে কোন দিকে ধাবিত করা যেতে পারে অথবা পরামর্শ দেওয়া যেতে পারে? আপনি আপনার কোশ্চেনের ভিতরে উত্তর দিয়েছেন। আমার কাছে মনে হয় এই সিগন্যালের বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের লিগ্যাল সিস্টেম। আপনি দেখেছেন যে চিটং এর একটা বড় ব্যবসায়ীর একটা সুগার মিল অকশন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই অকশনে কেউ আর বিড করে নাই, পার্টিসিপেট করে নাই। সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে আরেকটু গ্রাউন্ড ওয়ার্ক করে আমাদেরকে এখানে যেতে হবে। আমরা দেখেছি আমাদের স্ট্রেস অ্যাসেটের ক্ষেত্রেও আমরা যখনই কোনো অ্যাসেটকে টেন্ডার করি তখন কিন্তু কেউ পার্টিসিপেট করে না, কিন্তু আমরা যখন বায়ার ঠিক করে ফেলি ভিতর থেকে যে এই পারচেজ করবে এবং তারপরে যখন টেন্ডার করি তখন কিন্তু এটা খুব ইফেক্টিভলি কাজ করে। এবং এটার জন্য আমি সাজেস্ট করব যে এটার জন্য আমাদের বর্তমান এই সিচুয়েশন, এই সিচুয়েশন হচ্ছে ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। এই সিচুয়েশনকে করার জন্য অর্থঋণ আদালতে যে আইন আছে এটাকে যদি কিছুটা আমাদের অ্যামেন্ড করা দরকার পড়ে, আমাদের এনআই অ্যাক্টের যদি এটাকে আরেকটু স্ট্রিনজেন্ট করার দরকার পড়ে, এটাও ফর দি টাইম বিং হলো এটা ইমিডিয়েটলি উই শুড ডু ইট। কারণ বর্তমানে যে আমাদের যে খেলাপি ঋণের চিত্র আপনি যেটা বললেন, যে অবস্থা বা ব্যাংকিং এর বিজনেসের ইন ফিউচার যে প্রবল এনপিএল এর যে অবস্থা আছে, আসলে আমাদের ফার্দার আর এনপিএল অ্যাবসর্ব করার মতো কোনো ক্যাপাসিটি নাই। এমনিতেই আমাদের প্রত্যেকটা ব্যাংকের কিন্তু ক্যাপিটাল বেস অত্যন্ত স্মল, প্রত্যেকেরই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কিন্তু আপনি দেখেছেন অ্যাভারেজ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 11%। তো এই পর্যায়ে আসলে আমাদের ফার্দার কোনো এনপিএল অ্যাবসর্ব করার মতো ক্যাপাসিটি অনেক ভালো ব্যাংকেরও নাই। সুতরাং আমি এই আপনার মাধ্যমে আমি আর্জ রাখতে চাই যে আমাদের এই লিগ্যাল সিস্টেম অফ রিকভারির যে সমস্ত আইন কানুন আছে, যে সমস্ত সিস্টেম আছে, আমরা অনেকদিন ধরেই বলছি যে দুইটা স্পেশাল বেঞ্চ করার জন্য, শুধুমাত্র ব্যাংকের জন্য দুইটা সেপারেট বেঞ্চ থাকবে। আরো যদি কোনো বেঞ্চের দরকার হয়, সো দ্যাট উই ক্যান এক্সপেডিট আওয়ার অল দিস কেসেস ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেস করে
কাউকে বিপদে ফেলা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেস করে যখন সে জানবে যে এই কেসের রেজাল্ট হবে, দে উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড উইল সিট ফর দ্য নেগোসিয়েশন। আমাদের হচ্ছে যে কাস্টমারকে আমাদের নেগোসিয়েশন টেবিলে আনার জন্য আমরা কেস কামারি করে থাকি। তবে এই কেসের যদি রেজাল্ট যদি প্রলং হয়ে যায়, তখন এই কাস্টমাররা দে টেক দ্য অপরচুনিটি অফ দ্যাট আপনার গ্যাপ। জি, আপনার সাথে আরো কথা বলবো যে আসলে শুধু বেঞ্চ দিয়ে কি হবে? আমাদের বিদ্যমান যে আইন কাঠামো রয়েছে সেক্ষেত্রে যে সকল প্রবিধান রয়েছে যে অনেক দীর্ঘসূত্রিতা রয়েছে। 6 মাস পরে অ্যাকশন নেওয়া যায়, তারপর 1 বছর পরে আসলে দেখা যায় সম্পত্তি বিক্রির আদেশ দেওয়া যায়। এই বিষয়গুলো রিথিঙ্ক করা যায় কিনা? তবে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। মুসলে ভাই, এখন আপনার কাছে জানতে যাচ্ছি, আপনি যেটি বললেন ব্যাংকের জন্য 2টি আলাদা বেঞ্চ গঠন করা, এনআই অ্যাক্ট এবং অর্থঋণ যে মামলায় এটি যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে আমার কথা হচ্ছে যে এখন যে টাইমে নিষ্পত্তি হয় এই সময়টাকে যদি আরও ফাস্ট ট্র্যাক করা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে ডিফল্টারদের যে সম্পত্তি সেটি বিক্রি করে অর্থ পুনরুদ্ধারের সেটেলমেন্ট টাইমটাও এটি এগিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ কি সরকার রয়েছে কি? দেখেন, একটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের যে বর্তমান আইন আছে, এই আইনের ভিতরেই কিন্তু এটা সম্ভব। শুধুমাত্র আমাদের ইট নিডস আওয়ার কমিটমেন্ট, এবং আমাদের কমিটমেন্টের সাথে সাথে যারা এটার সাথে প্লেয়ার, লাইক ব্যাংকিং প্রতিষ্ঠান, আমরা যেরকম আছি, আমাদেরও কিন্তু এটাকে সেটেল করার জন্য প্রয়োজনীয় পেপারস এবং ডকুমেন্টেশনসের আমাদেরকে সরবরাহ করতে হবে। তো তো সেই আরেকটা হচ্ছে যে আপনি অ্যামেন্ড করলেন কিন্তু সেই আইনের অ্যাপ্লিকেশন হলো না, তাহলে কিন্তু সেটা কিন্তু ওয়ার্ক করবে না। ফার্স্ট হচ্ছে দ্যাট ইজ আওয়ার অ্যাটিটিউড। আমাদের অ্যাটিটিউডটাকে একদম খুব পারফেক্ট করতে হবে, এবং আমাদেরকে উইথ দ্য কর্পোরেশনস অফ দ্য অবভিয়াসলি দ্য লিগাল এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমাদেরকে সিগন্যাল দিতে হবে। আমাদের এই সিগন্যালটা আমার কাছে মনে হয় যে আমরা এখন থেকে যতখানি কঠিন মনে করছি, জিনিসটা এতখানি কঠিন হবে না। আমরা যদি 2-1টাকে যদি আমরা এটাকে সাইজ করতে পারি, তাদের স্থাবর অস্থাবর বিক্রি করে আমরা যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট এরিয়াতে আনতে পারি, আমার মনে হয় দ্য রেস্ট অফ দ্য পিপল উইল কাম ফরওয়ার্ড ফর নেগোসিয়েশনস এন্ড ফর সেটলিং আপ দেয়ার ডিউজ। তো আমাদের এই সিগন্যালটা দেওয়ার জন্য আমরা কিন্তু এখনো এই 2 বছরও কোনো ধরনের কোনো এক্সাম্পলারি ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করতে পারি নাই, যার ফলে এটা শুধুমাত্র যেটা ঘটে গেছে সেটার জন্যই না, যেগুলা আছে এরাও কিন্তু এদের মনেও কিন্তু দেখা দিচ্ছে যে টাকা পয়সা না দিলে যদি ঠিকভাবে থাকা যায়, ঠিকভাবে জীবনযাপন করা যায়, বাইরে সুখ শান্তিতে থাকা যায়, কোনো অ্যাসেট, কোনো আমার সবগুলো অ্যাসেট আমার কাছেই রাখা যায়, তাহলে ওয়াই শুড আই পে? তো দ্যাট ইজ কিন্তু আরেকটা মুদ্রার কিন্তু আরেকটা পার্ট, সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। সো এই কয়েনের 2টা পার্টের কথা চিন্তা করেই অ্যাকচুয়ালি উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ বাট টু গো ফর দ্য একদম মানে ডিপার অ্যাকশনস টু রিকভার আওয়ার মানি। এটা আইদার থ্রু দ্য লিগাল সিস্টেম অর থ্রু ডিসপোজ অফ দেয়ার ফিক্সড অ্যাসেট, যে কোনো একটাতে করলেই হবে। যে এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি জানেন যে নামে বেনামে একই প্রতিষ্ঠান বিভিন্ন নামে বেনামে ঋণ অনুমোদন করিয়েছে বিভিন্ন বোর্ড থেকে। এই যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হয়েছে, হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদন হয়েছে, ডিসবার্সমেন্ট হয়েছে, এই যে প্রসেসটা, এটাকে কি ঠেকানো গিয়েছে অথবা এটার কি কোনো ধরনের সংস্কার হয়েছে? একটা হচ্ছে যে ওখানে তখন তো আসলে সমস্ত যে নিয়ম কানুনগুলো ছিল এইগুলো কেউ যদি বলে মানা হয়নি না, এইগুলোকে ব্রেক করা হয়েছে, এগুলোকে ডিমলিশ করা হয়েছে। অনেকগুলো কিন্তু টিয়ার আছে, আপনি দেখেন যারা লোন প্রপোজাল প্রসেস করে, লোয়ার ম্যানেজমেন্ট, হায়ার ম্যানেজমেন্ট, বোর্ড, সেন্ট্রাল ব্যাংক, অডিটর, ইন্টারনাল অডিটর, অনেকগুলো টিয়ার ছিল, কিন্তু কোনো টিয়ারই কিন্তু কোনো আপনার প্রোটেকশনের কাজে আসে নাই। সমস্তগুলোকে ডেমলিশ করে এটা আপনার শেষ করা হয়েছে। তো তাহলে বর্তমানে যে ইয়েটা আছে, আমার কাছে মনে হয় যে সিস্টেমগুলো আছে এইগুলো যেন
প্রপারলি কাজ করে, সেখান থেকে কাজ করতে হবে ফ্রম দ্য টপ। অর্থ হলো যে বোর্ড আছে, সেই বোর্ডের যে আপনার গভর্নেন্স আছে এটাকে এস্টাবলিশ করতে হবে। কোনো বোর্ডের, যখনই কোনো বোর্ডের মেম্বার মনে করে যে আমি মালিক এই ব্যাংকের, সো আমি মালিক, আই ক্যান ডু হোয়াট এভার আই থিঙ্ক, এই যে এই কনসেপ্ট থেকে তাদেরকে বের করতে হবে। একটা বোর্ড অফ ডিরেক্টরস এর, একটা ডিরেক্টরের তার স্টেক থেকে 2%, আমি ক্যালকুলেট করে দেখেছি হয়তো 2% অফ দ্য ডিপোজিটরস মানি। তো সেখান দিয়ে সে যদি 100% এর মালিকের মতো সে কাজ করতে চায়, যে হোয়াট এভার দ্য ডিপোজিটস ইজ দেয়ার, আই ক্যান মেক দ্য হোল ডিসিশন অফ দ্যাট, এই মাথার থেকে এই জিনিসটাকে কি করে সরানো যায়, এই কাজটা ফার্স্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দেয়ার শুড হ্যাভ দ্য রেগুলেশনস বিটুইন দ্য সিনিয়র ম্যানেজমেন্ট, এমডি অ্যান্ড দ্য সে এমডি কে কতখানি সে বাধ্য করতে পারে, স্বাধীনতা দিচ্ছে, সেই পয়েন্টটাতে আমার মনে হয় কাজ করার যথেষ্ট আছে। জি, আমরা আশা করি এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুনও রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করে থাকে বাংলাদেশ ব্যাংক এই জিনিসগুলো ওভারসি করার জন্যই। আপনার কাছে লাস্ট যে আমার প্রশ্ন রয়েছে, এবারের বাজেটও আমরা দেখলাম যে ব্যাংকিং খাতের প্রতি নির্ভরতা সরকার আরও বেড়েছে এবং সরকারের ঘাটতি বাজেট পূরণের একমাত্র মাধ্যম হচ্ছে ব্যাংক খাত। তাহলে ব্যাংক যদি সরকারের ঘাটতি বাজেট পূরণ করে, তাহলে বেসরকারি খাতে ঋণ দেওয়াটা কি আসলে বাধাগ্রস্ত হবে কিনা? অবশ্যই হবে, কারণ হচ্ছে টোটাল বাস্কেট একটা, আমি সেই বাস্কেট থেকে যদি আমি গভর্নমেন্ট বোরিং বেশি নেই, তাহলে প্রাইভেট সেক্টর কম পাবে। এমনিতেই দেখেন যে বর্তমানে আমার মনে হয় 10 থেকে 15টা ব্যাংকের লিকুইডিটি পজিশন ভালো, রেস্ট অফ দ্য ব্যাংক ইজ নট ইন এ পজিশনস টু গো ফর দিস এনি বিগ লেন্ডিং। তো যে 10-15টা ব্যাংকের আছে, সেটা যদি কেউ যদি আমরা যদি মনে করি যে আমার ট্রেজারি মিল বন্ডে খাটিয়ে আমি নিশ্চিন্তে আমি শর্টকাট প্রসিডিওরে আমি ইনকাম করতে পারবো, তাহলে তো আমাদের এই রিস্কে যাওয়ার দরকার নাই। এবং এই রিস্কের ইনভেস্টমেন্টে যখনই যাব, যদি না যায় তখন কি হবে, ইনভেস্টমেন্ট কম হবে, ইনভেস্টমেন্ট কম হলে এমপ্লয়মেন্ট জেনারেশন কম হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন ইনভেস্টমেন্ট কম হলে আপনার ট্যাক্স কালেকশন কম হবে, ট্যাক্স কালেকশন কম হলে জিডিপি কম হবে, জিডিপি কম হলে আবারও ডেফিসিট বাড়বে, ডেফিসিট বাড়লে আবার দেয়ারস এ চেইন এফেক্ট, আপনার টোটাল জিনিসটার একটা আবার নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। সেই কারণের জন্য আমি সাজেস্ট করতেছি যে ব্যাংক বোরিং এর বাইরে কোনো ডেট ইনস্ট্রুমেন্ট দিয়ে, কোনো বন্ডের মাধ্যমে ক্যাপিটাল মার্কেটের সাথে কোনো বোরিংস এর ব্যবস্থা করা যায় কিনা, যাতে করে এই ব্যাংকিং এর উপরে প্রেসারটা কম পড়ে, ক্যাপিটাল মার্কেটের একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে আমি একদম প্রান্তিক জনগোষ্ঠীকে দেশের ডেভেলপমেন্টের পারপাজে আমি কাজে লাগাতে পারবো। জি, আমরা আশা করি যে সরকার অবশ্যই ভেবে দেখবে যে ব্যাংকিং চ্যানেল থেকে না নিয়ে যেন ক্যাপিটাল মার্কেট থেকে বন্ডের মাধ্যমে অর্থায়ন করে ব্যাংকিং খাতের উপর কিছুটা চাপ কমায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।